আজকের টপিকস হলো আমাদের ম্যাক্রো ইকোনমিক্স লেকচার 18 চ্যাপ্টার 4 কোর্স ম্যাক্রো ইকোনমিক্স টপিক fiscal and monetary policy in the ISLM model class MSS final. Content of effectiveness of fiscal and monetary policy in the ISLM model. Change in general equilibrium due to change in fiscal policy. 2. In what situation change in fiscal policy don't affect the level of income and rate of interest? 3. Monetary policy in the ISLM model. Expansion monetary policy. B. Contraction of monetary policy. 4. When change in monetary policy don't play any role to change rate of interest or level of income. 5. A. Change in money supply and general equilibrium. Change in speculative demand for money and general equilibrium. When increase in money supply don't play any role to change rate of interest, level of income. 6 point, crowding out effect, failure of fiscal policy. আজকে context of effectiveness আমরা fiscal and monetary policy উপর সেটা ISLM equilibrium লেভেলে কি এফেক্ট করে সেটাই আমরা দেখাবো। তারপরে আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। সেখানে fiscal policy is the ISLM model change in general equilibrium due to change in fiscal policy. সরকারের আয় ব্যয় সংক্রান্ত নীতিকে রাজস্ব নীতি বলে। এই নীতির প্রধান হাতিয়ার দুটো, সরকারি ব্যয় ও কর হার। অর্থনীতিতে সম্প্রসারণমূলক ও সংকোচনমূলক রাজস্ব নীতি প্রয়োগ করলে সামগ্রিক ভারসাম্যের পরিবর্তন হয়। রাজস্ব নীতি সাধারণত দ্রব্য বাজারের ভারসাম্য কিংবা আয়েস রেখাকে প্রভাবিত করে। হ্যাঁ, সরকারি ব্যয় বাড়িয়ে কিংবা কর হার কমিয়ে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করলে আয়েস রেখা ডান দিকে স্থান পরিবর্তন করে। আয়েস রেখা ডানে স্থান পরিবর্তন করলে এলএম রেখা স্থির থাকা অবস্থায় সুদের হার ও আয় স্তর উভয়ই বাড়ে। আবার সরকার ব্যয় কমানো কিংবা কর হার বাড়ানো নীতি গ্রহণ করলে তাকে বলা হয় সংকোচনমূলক রাজস্ব নীতি। সংকোচনমূলক রাজস্ব নীতি গ্রহণ করলে আয়েস রেখা বাম দিকে স্থান পরিবর্তন করবে। আয়েস রেখা বাম দিকে স্থান পরিবর্তন করলে এলএম রেখা স্থির অবস্থায় ভারসাম্য সুদের হার ও আয় স্তরের উভয়ই হ্রাস পায়। চিত্রের সাহায্যে আমরা এটা এই সামগ্রিক ভারসাম্যের যে পরিবর্তন বা ISLM মডেলের যে পরিবর্তন হয়েছে সেটা আমরা দেখাচ্ছি। এখানে এলএম হলো নির্দিষ্ট একটি অর্থের যোগান এলএম রেখা, আর এখানে আইএস হলো আরেকটি রেখা ডট, যেটা এ বিন্দুতে ভারসাম্য হয়েছে। ওয়াই ডট হলো জাতীয় আয় এবং আই ডট হলো সুদের হার। এখন ফিসকাল পলিসির পরিবর্তনের কারণে বা সরকারি ব্যয় বৃদ্ধি, সম্প্রসারণমূলক রাজস্ব নীতি প্রয়োগের ফলে আইএস রেখা উপরে বাঁ দিকে স্থানান্তর হয়ে গেল। এখন নতুন ভারসাম্য হলো এ থেকে বি বিন্দুতে এবং নতুন আইএস রেখা IS1 IS1। এভাবে আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে টেনে দিয়ে Y1 হলো জাতীয় আয় বৃদ্ধি পেয়ে ওয়াই ডট থেকে Y1 জাতীয় বৃদ্ধি পেল, আর সুদের হার বেড়ে আই ডট থেকে I1 হয়ে গেল। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সরকার সম্প্রসারণমূলক রাজস্ব নীতির প্রয়োগের ফলে এলএম রেখা যখন স্থির থাকে তখন উভয় সুদের হার এবং আয় স্তর উভয় বাড়ে। আর সরকারের ব্যয় যদি কমিয়ে ফেলে, খ চিত্রে আমরা দেখতে পাচ্ছি, কমানোর ফলে অর্থাৎ ট্যাক্স হার বাড়ানো নীতি গ্রহণ করলে কমানো কিংবা ট্যাক্স হার বাড়ানো নীতি গ্রহণ করলে সংকোচনমূলক রাজস্ব নীতি হয়। সংকোচনমূলক রাজস্ব নীতি গ্রহণ করলে আইএস রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে। আইএস রেখা বাম দিকে স্থান পরিবর্তন করলে এলএম রেখা স্থির অবস্থায় এ বিন্দু থেকে বি বিন্দুতে এটা ভারসাম্য, নতুন ভারসাম্য হয়। এবং আমরা দেখতে পাচ্ছি আগে জাতীয় আয় ছিল ওয়াই ডট, এটা কমে Y1 হয়ে গেল এবং সুদের হারও কমে, তাহলে উভয় এখানে হ্রাস পেয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফিসকাল পলিসির কারণে ISLM মডেলের বা ইকুইলিব্রিয়াম লেভেলের একটা বিশাল বড় পরিবর্তন হয় এবং সেখানে সরকারি ব্যয় বৃদ্ধি পেলে আইএসটাকে উপরে স্থানান্তর হয়ে নতুন ভারসাম্য থেকে এবং জাতীয় আয় সুদের হার দুটোই বেড়ে যায়। আর এদিকে যখন আইএস রেখা বাঁ দিকে স্থানান্তর হয় এবং দেখা যায় যে মানে সরকারি ব্যয় কমানো এবং ট্যাক্স বাড়ানো এখানে, তাহলে এক্ষেত্রে কি হয়, নতুন ভারসাম্য নতুন বিন্দু বি হওয়ার কারণে জাতীয় আয় এবং সুদের হার দুটোই কমে গেল। তাহলে এভাবে প্রভাবিত করলো। তারপরে দেখো আমরা কি দেখেছি, in what situation change in fiscal policy don't affect the level of income and rate of interest,
এলএম কার্ভ যদি ভূমি অক্ষের সমান্তরাল কিংবা লম্ব অক্ষের সমান্তরাল হয় তাহলে রাজস্ব নীতির পরিবর্তন আয় স্তর কিংবা সুদের হারকে প্রভাবিত করতে পারে না। অর্থাৎ তাহলে আমরা বলতে চাচ্ছি যে এলএম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হলে এক ধরনের হবে, যেটা কেইনসীয় ধারণা, আবার এলএম রেখা লম্ব অক্ষের সমান্তরাল হলে আরেক ধরনের প্রভাবিত হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে চিত্রের সাহায্যে ব্যাখ্যাটাকে কেইনসীয় ধারণা অর্থবাজারে তারল্যপাত দেখা দিলেই এলএম রেখা সুদের হারের প্রেক্ষিতে নির্দিষ্ট সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়। এলএম রেখা ভূমি অক্ষের বরাবর হলে আমরা রাজস্ব নীতির যে প্রভাবই পড়ুক না কেন, দেখো আইএস ডট থেকে আইএস ওয়ানে চলে এসছে, নিচে সি নতুন ভারসাম্য বিন্দু হলো, আবার বি আরেকটা নতুন ভারসাম্য বিন্দু হলো, এ বি সি তিনটা ভারসাম্য এখানে হয়েছে। আমরা প্রথম ভারসাম্যের ক্ষেত্রে জাতীয় ছিল ওয়াই ডট, তারপর দেখা যায় যে যদি এলএম রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় তাহলে আইএস রেখা যদি বাঁ দিকে ডান দিকে স্থানান্তর হয় তাহলে সেক্ষেত্রে সি বিন্দুতে ভারসাম্য হলে আয় কমে যায়। আবার এদিকে তোমার বি উপরে আইএস টু তে উপরের দিকে যায় যদি, তখন ডান দিকে, তখন এটাতে ওয়াই টু জাতীয় আয় বৃদ্ধি পায়। তাহলে ভূমি অক্ষের সমান্তরাল হলে সুদের হার নির্দিষ্ট সুদের হারে জাতীয় আয় হ্রাস বৃদ্ধি হতে পারে। কিন্তু আবার দেখো তুমি পরবর্তী আমরা লম্ব অক্ষের সমান্তরাল চরম ক্লাসিক্যাল ধারণা অনুসারে এটা কিন্তু যে এলএম রেখা যখন সুদের লম্ব অক্ষের সমান্তরাল হয় তখন সুদের হারের চেঞ্জ হয় আই ডট থেকে আই ওয়ান আই টু, এবং এখানে দেখো নতুন ভারসাম্য আই ওয়াস ডট ছিল একবার নিচে নেমে আইএস ওয়ান হলো, এরপর আইএস টু হলো। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে নতুন ভারসাম্য এ থেকে সি, সি থেকে বিতে হয়, সুদের হার কমে যায় বেড়ে যায়, কিন্তু জাতীয় আয় একই অবস্থানে থাকে, জাতীয় আয়ের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রাজস্ব নীতির পরিবর্তনের ফলে যদি রেখা যদি ভূমি অক্ষের সমান্তরাল হয় তাহলে জাতীয় আয়ের পরিবর্তন হতে পারে, সুদের হার তখন স্থির থাকবে। আবার যখন লম্ব অক্ষের সমান্তরাল হয় তখন এটা জাতীয় আয় স্থির থাকবে, কিন্তু সুদের হারের কম বেশি হ্রাস বৃদ্ধি হতে পারে। এটা আরেকটা গেল। তারপরে আমরা চলে যাই মানিটারি পলিসি। তখন আমরা পড়েছি রাজস্ব নীতি, এখন আমরা চলে যাব মানিটারি পলিসি অর্থাৎ আর্থিক নীতি। আইএসএলএম মডেলে আর্থিক নীতি, এটা আইএসএলএম মডেলে দু ধরনের আর্থিক নীতি, একটা হলো এক্সপানশন মনিটারি পলিসি আর একটা কন্ট্রাকশন মনিটারি পলিসি। এখানে তোমার এই বিশেষ করে মনিটারি পলিসিতে অর্থের যোগান হ্রাস বৃদ্ধি করে সুদের হারের ইয়ে করে পরিবর্তন করতে হবে। আমরা সাধারণত অর্থের যোগান, তারপরে ফটকা চাহিদা, এই সমস্ত পরিবর্তনের মাধ্যমে আমরা মনিটারি পলিসিতে দেখাবো আইএসএলএম মডেলের কি পরিবর্তন হয় বা ইকুইলিব্রিয়াম লেভেলের কি পরিবর্তন হয়। অর্থ বাজার এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণের লক্ষ্যে সরকার, কেন্দ্রীয় ব্যাংক যেসব নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করে তাকে আর্থিক নীতি বলে। সরকার অর্থের যোগানকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে আর্থিক নীতি প্রণয়ন করে থাকে। তাহলে আমরা এই দু ধরনের আর্থিক নীতিকে আমরা দেখি এখানে কি হয়। অর্থের যোগান বাড়ানো নীতিকে কিন্তু সম্প্রসারণমূলক আর্থিক নীতি। এখন তুমি দেখো চিত্রে আমরা দেখতে পাচ্ছি সম্প্রসারণমূলক আর্থিক নীতি। এখানে চিত্রে আমরা দেখি যে এলএম ডট এবং আইএস এর মধ্যে এ বিন্দুতে ভারসাম্য হয়েছে এবং সুদের হার ছিল আই ডট আর ওয়াই ডট। এখন তোমার চিত্রে অর্থের যোগানের বৃদ্ধি করে অর্থের যোগান বাড়ানোর মাধ্যমে সম্প্রসারণমূলক রাজস্ব নীতিতে তোমার এলএম রেখা কি ডান দিকে স্থানান্তর হয়ে গেল এলএম ওয়ানে, এবং বি নতুন ভারসাম্য বিন্দু হলো বি, এবং সেখান থেকে আমরা টেনে দেখি আই ওয়ান হলো নতুন সুদের হার এবং ওয়াই ওয়ান হলো নতুন আয় স্তর। তাহলে এখানে দু জায়গায় দেখা যাচ্ছে অর্থের যোগানের বাড়ানোর নীতিকে আমরা সম্প্রসারণমূলক রাজস্ব সম্প্রসারণমূলক আর্থিক নীতি যদি গ্রহণ করা হয় তাহলে এলএম রেখা ডান দিকে স্থানান্তর হবে, নতুন ভারসাম্য এ থেকে বি বিন্দুতে যাবে এবং জাতীয় আয় বৃদ্ধি পাবে আর সুদের হার কি হবে কমে যাবে। এখানে জাতীয় আয় বৃদ্ধি পাবে কিন্তু সুদের হার কমে যাবে। আর পরবর্তী আরেকটা কথা বলা হয়েছে, যদি সংকোচনমূলক আর্থিক নীতি অর্থাৎ অর্থের যোগান হ্রাস করা হয় তাহলে সেক্ষেত্রে নতুন ভারসাম্য বিন্দু হবে, যে এ তো পুরনো ভারসাম্য প্রাথমিক, বি হলো নতুন ভারসাম্য বিন্দু আইএস এবং এলএম, এবং সেই ভারসাম্যতে দেখা যায় জাতীয় আয় এখানে আবার আয় কমে গেল কিন্তু সুদের হার বেড়ে গেল। তুমি এখানে খেয়াল করো যে এলএম রেখা তখন বাঁ দিকে স্থানান্তর হয়ে এলএম ওয়ান পায়। এভাবে আমরা দেখতে পাই যে
আর্থিক নীতির মাধ্যমে সম্প্রসারণমূলক আর্থিক নীতি এবং সংকোচনমূলক আর্থিক নীতি উভয় ক্ষেত্রেই এলএম রেখার পরিবর্তন হয়। কখনো এটা এলএম রেখা ডান দিকে স্থানান্তর হয়, কখনো এটা বাঁ দিকে স্থানান্তর হয়, এবং নতুন ভারসাম্য এ থেকে বি বিন্দুতে স্থানান্তর হয়। প্রথম যেটা সম্প্রসারণমূলক আর্থিক নীতি জাতীয় আয় বৃদ্ধি পায়, আর সংকোচনমূলক আর্থিক নীতিতে জাতীয় আয় কমে যায়। আর এখানে সুদের হার সম্প্রসারণমূলকের সুদের হার কমে, আর সংকোচনমূলকের সুদের হার বেড়ে যায়। এভাবে আমরা তোমার কিভাবে ইকুইলিব্রিয়াম বা জেনারেল ইকুইলিব্রিয়াম বা ভারসাম্য পরিবর্তন হয় কেন দেখালাম। তারপর আমরা চলে যাই when change in monetary policy don't play any role to change rate of interest or level of income। এখানে বলছে কখন মনিটারি পলিসি পরিবর্তনেও তোমার কি সুদের হার অথবা জাতীয় আয় কোনো পরিবর্তন হবে না। এটাও আমরা দেখি এখানে আর্থিক নীতির ক্ষেত্রে হয় কি, যখন আইএস রেখা আর্থিক নীতির যে কোনো পরিবর্তন, অর্থের যোগানের পরিবর্তন, অর্থ বাজারের ভারসাম্যের পরিবর্তন হয়, এলএম রেখার স্থানান্তর ঘটে, ফলে সামগ্রিক ভারসাম্যের পরিবর্তন হয়, ভারসাম্য সুদের হার ও আয় স্তর পরিবর্তন। কিন্তু আয় স্তর যদি লম্ব বা ভূমি অক্ষের সমান্তরাল হয়, তাহলে আর্থিক নীতির পরিবর্তনে এলএম রেখা ডানে কিংবা বামে স্থানান্তর হয়। এইভাবে তখন কিন্তু ভারসাম্য আয় স্তর কিংবা সুদের হারের কোনো পরিবর্তন হবে না। আমরা দেখি চরম কিনসীয় ধারণা অনুযায়ী আইএস যখন লম্ব অক্ষের সমান্তরাল হয়, তখন কি হয়, আইএস রেখা যখন লম্ব অক্ষের সমান্তরাল হয়, আর এলএম এর পরিবর্তন মানে আর্থিক নীতির পরিবর্তন বামে বা ডানে বা নতুন ভারসাম্য এ থেকে বি বা এ থেকে সি তে হলে জাতীয় আয়ের কোনো পরিবর্তন ঘটবে না, শুধুমাত্র এ থেকে বি ভারসাম্যে সুদের হার বাড়বে, এ থেকে সি ভারসাম্যে সুদের হার কমবে, এবং এ থেকে বি তে সুদের হার বেড়ে যাবে। আর এলএম রেখা এ থেকে বি তে উপরে বাঁ দিকে স্থানান্তর হবে, আর এর থেকে সিটের ডান দিকে স্থানান্তর হবে। এভাবে আমরা বলতে পারি যে কখন যখন আইএস রেখা লম্ব অক্ষের সমান্তরাল হবে, তখন আয় বৃদ্ধি পাবে না, আয় স্তরের কোনো পরিবর্তন, সুদের হারে পরিবর্তন হবে। তারপর দেখি চরম ক্লাসিক্যাল তত্ত্বের ক্ষেত্রে আমরা দেখি চরম ক্লাসিক্যাল মতানুসারে আবার আইএস রেখা যদি ভূমি অক্ষের সমান্তরাল হয়, তখন সুদের হার স্থির থাকবে কিন্তু জাতীয় আয় কম বেশি হবে। সুদের হার ঠিক থাকবে কিন্তু জাতীয় আয় হ্রাস বৃদ্ধি ঘটবে। ওয়াই থেকে যে আমরা আগের মতোই দেখতে পাচ্ছি যে ও এক্স অক্ষে জাতীয় আয়, ওয়াই অক্ষে সুদের হার, আইএস হলো তোমার ভূমি অক্ষের সমান্তরাল। তাহলে দেখো এখানে আমরা বলছি রাজস্ব নীতিতে মানে অর্থাৎ জাতীয় আয়ের পরিবর্তন, সুদের হারের কোনো চেঞ্জ হবে না। সেটা কেমন, এলএম রেখা প্রথমটা এ থেকে বি তে গেলে ভারসাম্য হলে জাতীয় আয় বৃদ্ধি পাবে, আর এ থেকে সি তে গেলে জাতীয় আয় হ্রাস পাবে, জাতীয় আয়ের কম হ্রাস বৃদ্ধি ঘটবে। এলএম রেখার পরিবর্তন বা অর্থের যোগানের পরিবর্তন, অথবা তুমি যদি বলো মনিটারি আর্থিক নীতির পরিবর্তনে এলএম রেখার স্থানান্তর ডানে কিংবা বামে হওয়া সত্ত্বেও আইএস রেখা ভূমি অক্ষের সমান্তরাল হওয়ার কারণে সুদের হার স্থির থাকবে, জাতীয় আয় বৃদ্ধি পাবে। এই গেল আমরা। তারপর আমরা একটু এই যে চেঞ্জ ইন মানি সাপ্লাই, আলাদা করে এটা কেন দেওয়া হলো, একই জিনিস ওখানেও দেখানো হয়েছে যে চেঞ্জ ইন মানি সাপ্লাই, শুধুমাত্র মানিটারি পলিসি বললো না, শুধুমাত্র মানি সাপ্লাই যদি বলে তাহলে সেটাও আমরা একটু আলাদা করে দেখিয়ে দিলাম। যে শুধু যদি মানি সাপ্লাই বলে তাহলে তুমি আর আর্থিক নীতি কথাটা না বললেও চলবে। অর্থের যোগানে এলএম রেখাকে প্রভাবিত করে এটা বলে, অর্থনীতি কোনো কারণে অর্থের যোগানের পরিবর্তন হলে এলএম রেখার স্থানান্তর হয়, অর্থের যোগান বাড়লে এলএম রেখা ডান দিকে স্থান পরিবর্তন করে, ফলে ভারসাম্য সুদের হার কমে, আয় স্তর বাড়ে। আবার যোগান কমলে এলএম রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে। এখানেও আমরা কি চিত্র দেখতে পাচ্ছি, ক চিত্রে আমরা দেখাচ্ছি যে এলএম রেখা বাম দিকে স্থানান্তর হয়েছে এবং জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে আর সুদের হার কমেছে। আর খ চিত্রে আমরা দেখতে পাচ্ছি এলএম রেখা বাম দিকে উপরে স্থানান্তর হওয়ার কারণে এর থেকে নতুন বি বিন্দুতে ভারসাম্য হলো, জাতীয় আয় ওয়াই ডট ছিল এটা কমে ওয়াই ওয়ান হলো, আর সুদের হার বৃদ্ধি পেল। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে ক চিত্রে সুদের হার কমে জাতীয় আয় বৃদ্ধি পায়, আর খ চিত্রে সুদের হার বাড়ে জাতীয় আয় কমে যায়। তাহলে আমরা অর্থের যোগানের ফলে জেনারেল ইকুইলিব্রিয়াম ভারসাম্যে এ থেকে বিতে স্থানান্তর হবে, এবং এলএম রেখা কখনো ডান দিকে কখনো বাঁ দিকে স্থানান্তর হয়ে যায়। এইভাবে আমরা চেঞ্জ ইন মানি সাপ্লাই জেনারেল ইকুইলিব্রিয়ামের ব্যাখ্যাটা দিলাম। তারপরে দেখো এখানে স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি, এটা ফটকা চাহিদা জনিত
ফটকা কারবার চাহিদা আমরা বলি এটাকে। এটার পরিবর্তন হলে ভারসাম্যে আমাদের কি হতে পারে? অর্থের ফটকা চাহিদার পরিবর্তন হলে এলাম রেখা স্থানান্তরিত হয়। ফটকা চাহিদার বৃদ্ধি পেলে এলএম রেখা বাম দিকে ফটকা চাহিদা বৃদ্ধি পেলে যে বাম দিকে দেখো এলএম ডট থেকে এলএম ওয়ান এর দিকে চলে বাম দিকে স্থানান্তর হয়। আর যদি হ্রাস পায় তাহলে ডান দিকে স্থানান্তর হয়। এটাও পূর্বের চিত্রের মতোই আমরা ব্যাখ্যা দিচ্ছি যে এখানে এ থেকে বিতে দেখো নতুন ভাষ্য জাতীয় ক চিত্রে জাতীয় বেল বাড়লো সুদের হার কমলো। খ চিত্রে ফটকা চাহিদা হ্রাসের কারণে ক চিত্রে এলএম রেখা উপরে বাঁ দিকে স্থানান্তর হয়ে এলএম টু হলো। এইভাবে আমরা দেখতে পাচ্ছি এ থেকে বি নতুন ভারসাম্য হলো, কিন্তু জাতীয় আয় কমে গেল, সুদের হার বেড়ে গেল। এই দুটো প্রায় সেম জিনিস, কিন্তু একটু ব্যাখ্যা ফটকা চাহিদা বলতে হবে, তখন অর্থের যোগান বলতে হবে, এরকম। তারপর আমরা চলে যাচ্ছি when increase in money supply don't play any role to change rate of interest and level of income. এখানে দেখো যদি কখনো কোনো কারণে অর্থের যোগান কোনো পরিবর্তন করতে পারে না রেট অফ ইন্টারেস্ট লেভেল অফ ইনকাম, এটা কখন? অর্থের যোগান বাড়ালে কিংবা প্রসারণমূলক আর্থিক সম্প্রসারণমূলক আর্থিক নীতি গ্রহণ করলে এলএম রেখা ডান দিকে স্থান পরিবর্তন করে। এক্ষেত্রে আইএস রেখা স্বাভাবিক আকৃতির এবং ডান দিকে নিম্নগামী হলে ভারসাম্য আয়স্তর বাড়ে কিন্তু সুদের হার কমে। তবে এলএম রেখার তারল্যফাত অঞ্চলে যদি আইএস রেখা ছেদ করে, সেক্ষেত্রে অর্থের যোগান বাড়ালে এলএম রেখা ডান দিকে স্থান পরিবর্তন করলেও সুদের হার বা আয়স্তরের পরিবর্তন থাকে না, হয়। অর্থাৎ এক্ষেত্রে আয়স্তর সুদের হার পরিবর্তনে আর্থিক নীতি সম্পূর্ণ ব্যর্থ। তাহলে আমরা যদি এরকম প্রশ্ন আসে যে আয়স্তর সুদের হার পরিবর্তনে আর্থিক নীতি কখন সম্পূর্ণ ব্যর্থ হয়, তখন তোমার এই ধরনের যে চিত্রটা দিতে হবে। অর্থাৎ তুমি ভূমি অক্ষের সমান্তরালই, কিন্তু আইএস রেখা একটা লিখলা, আর এটা এই যে প্রথম দিকে এলএম রেখায় যে এরপরে নিচে নামিয়ে দেখাই লাগছে, এরকম একটা অবস্থান যে অঞ্চলটাকে এই যে এরপরে যে অঞ্চলটা, সেই অঞ্চলকে আমরা তারল্যফাত অঞ্চল বলি। সেই অঞ্চলে অর্থের যোগান বাড়লেও এলএম রেখা ডান দিকে স্থান পরিবর্তন করলেও সুদের হার বা আয়স্তরের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ এই অবস্থায় মানি সাপ্লাই পারে না। মানি সাপ্লাই অর্থাৎ আর্থিক নীতির অর্থের যোগান বাড়িয়ে বা কমিয়ে তুমি কখনোই সেখানে আয়স্তর বা সুদের হার এই যে দেখো আর বাড়ানো বা এই যে ওয়াই ডট আয়স্তর আর আই ডট সুদের হার এর থেকে আর বাড়ানো বা কমানো যাবে না। তাহলে এটা একটা বিষয়। তাহলে আমরা এখানে এই পর্যন্ত দেখো, এখানে চিত্রের মধ্যে দেখো যে এলএম রেখার তারল্যফাত অঞ্চলে এই বিন্দুতে আইএস রেখা ছেদ করে, যেখানে ভারসাম্য সুদের হার আই ডট আয়স্তর ওয়াই। তাহলে এখানে সরকার অর্থের যোগান বাড়িয়ে সম্প্রসারণমূলক আর্থিক নীতি গ্রহণ করলে এলএম রেখা ডান দিকে স্থান পরিবর্তন করে এলএম ওয়ান হয়, তবে ভারসাম্য আয়স্তর ওয়াই ডট এবং সুদের হার আই ডট থেকে অপরিবর্তিত থাকে, কারণ নতুন এলএম রেখা আইএস রেখাকে ছেদ করতে পারে না, তাই নতুন কোনো ভারসাম্য প্রতিষ্ঠিত হয় না। এক্ষেত্রে আয়স্তর ও সুদের হারের পরিবর্তনে আর্থিক নীতি কি সম্পূর্ণ ব্যর্থ হয়। তাহলে এই ধরনের একটা প্রশ্ন যদি কখনো করে, তোমাদের যে প্রশ্নটা হলো এরকম যে অর্থের যোগান পরিবর্তন করে আয়স্তর সুদের হারের কি পরিবর্তন সম্ভব কিনা, তাহলে এই আর্থিক নীতির এই অবস্থায় এটা সম্ভব না। চিত্রটা এখানে ভালো করে দেখিয়ে। তারপর আমরা চলে গেলাম ক্রাউডিং আউট এফেক্ট, ফেইলুর অফ ফিসকাল পলিসি। অর্থাৎ রাজস্ব নীতির কথা তো বললামই, অর্থাৎ সরকারের ব্যয় বৃদ্ধি, ট্যাক্স কমানো বা ট্যাক্স বাড়ানো, এই সমস্ত হলো রাজস্ব নীতি। এখন এটা কখন ব্যর্থ হয়? ক্রাউডিং আউট এফেক্ট হলো, ক্রাউড শব্দের অর্থ হলো ভিড় এবং আউট অর্থ হলো হারিয়ে যাওয়া। ক্রাউডিং আউট দিয়ে এখানে বলতে চাচ্ছি ভিড়ের মাঝে হারিয়ে যায়। এখন বলছে যে সম্প্রসারণমূলক রাজস্ব নীতির দ্বারা আয়, উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বা বাড়ার কথা, কিন্তু রাজস্ব নীতির আয় বৃদ্ধি দ্বারা রাজস্ব হ্যাঁ সম্প্রসারণমূলক রাজস্ব নীতির দ্বারা আয়, উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ার কথা, কিন্তু রাজস্ব নীতির আয় বৃদ্ধির প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত হয় কিংবা হারিয়ে যায়, তাকে বলা হয় রাজস্ব নীতির ব্যর্থতা, ক্রাউডিং আউট এফেক্ট। তাহলে আমরা ক্রাউডিং আউট এফেক্ট বলতে আমরা কি বুঝি? যে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করার ফলে যদি আয়, উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান বাড়ার কথা থাকা সত্ত্বেও যদি সেক্ষেত্রে আয় বৃদ্ধির প্রক্রিয়া বাধাগ্রস্ত হয় কিংবা হারিয়ে যায়, তাকে আমরা ক্রাউডিং আউট এফেক্ট বলি।
তাহলে এইটুকু পর্যন্ত হলো তোমাদের ব্রিফ কোশ্চেনের জন্য যে ক্রাউডিং আউট এফেক্ট কাকে বলে। তারপরে আমরা একটু বিস্তারিত যাব ব্যাখ্যা। অনেক সময় দেখা যায় কি সম্প্রসারণমূলক রাজস্ব নীতির দ্বারা আয় বা উৎপাদন যতটা বাড়ার কথা ততটা বাড়ে না, কিংবা মোটেও বাড়ে না। আহ, যখন এই ধরনের অবস্থা পরিস্থিতি সৃষ্টি হয় তখন সেটা রাজস্ব নীতির ব্যর্থতা। এই ব্যর্থতা কেন হয়? এই ব্যর্থতাটা হয় যে বলে যে অর্থনীতিতে কিছু চলক রয়েছে, আমরা জানি না, সামষ্টিক অর্থনীতির চলকের কথা সবাই কম বেশি অর্থনীতি কার্যক্রমের সাথে এটা জড়িত। সেই চলকগুলি কি? উম, আয় আয় হলো আয়, বিনিয়োগ, সরকারি ব্যয়, কর, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সমস্ত জিনিসে দেখি আমরা কি যে অর্থনৈতিক চলকের অন্তর্নিহিত কার্যক্রমের কারণে রাজস্ব নীতি ব্যর্থ হয়। এটা হলো এরকম যে সরকারি ব্যয় বৃদ্ধি পেলে, সরকার যদি ব্যয় বৃদ্ধি করে কিংবা কর হ্রাস করে, তাহলে কি জাতীয় আয় বাড়ে। জাতীয় আয় বাড়লে দ্রব্য সেবা সামগ্রীর চাহিদা বাড়ে। চাহিদা বাড়লে বিনিয়োগ, পুনরায় বিনিয়োগ বৃদ্ধি পায়। বিনিয়োগ বাড়ার কারণে অর্থের চাহিদা বাড়ে, সুদের হার কমে, ফলে আবার বেসরকারি বিনিয়োগ কমে যায়। সরকারি ব্যয় বৃদ্ধি কিংবা কর হার হ্রাস করলে জাতীয় আয় বাড়ে। আয় বাড়লে দ্রব্য সেবা সামগ্রীর চাহিদা বাড়ে, বিনিয়োগ বাড়ে। বিনিয়োগ বাড়ার কারণে কি অর্থের চাহিদা বাড়ে, আবার অর্থের চাহিদা বাড়ে। আর অর্থের চাহিদা বাড়লে কি হয়? সুদের হার কমে যায়, ফলে আবার বেসরকারি বিনিয়োগ কমে যায়। বিনিয়োগ কমলে আবার আয় কমে। এই যে একটা সাইকেলের মতো চলতে থাকে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে কি হয়? কর কমার কারণে জাতীয় আয় বাড়ে, আয় বাড়লে চাহিদা বাড়ে, চাহিদা বাড়লে পুনরায় আবার বিনিয়োগ বাড়ে, বিনিয়োগ বাড়লে কি আবার বিনিয়োগ বাড়ার কারণে অর্থের চাহিদা বাড়ে, সুদের হার কমে। আবার কিন্তু সুদের হার কমে গেলে কি হয়? বেসরকারি বিনিয়োগ কমে যায়। এই বিনিয়োগ কমলে আবার আয় কমে যায়। কারণ কেন সুদের হার কমলে বেসরকারি বিনিয়োগ কেন কমে? কারণ ব্যাংক যখন সুদের হার কমিয়ে দেয় তখন বিনিয়োগ দিতে চায় না, মানে ব্যবসার খাতিরে বিনিয়োগ এত কম সুদে তারা বিনিয়োগ দিতে চায় না। ব্যাংকগুলো থেকে আমরা বিনিয়োগ নিতে পারি না এত কম সুদে। যার ফলে উৎপাদনে বিনিয়োগকারী বেসরকারি বিনিয়োগ কমে যায়। আর বেসরকারি বিনিয়োগ কমার ফলে বিনিয়োগ কমলে আবার আয় কমে যায়। আর এখানে মূল কথা হলো আয় বৃদ্ধি পাওয়া। তাহলে দেখা যাচ্ছে সরকারি ব্যয় বাড়ার ফলে জাতীয় আয় যতটুকু বাড়ার দরকার ছিল, বেসরকারি বিনিয়োগ কমার ফলে, এটা একটা অর্থনৈতিক চলক, বেসরকারি বিনিয়োগ কমার ফলে আয় ততটুকু বাড়ে না। এইভাবে সামষ্টিক অর্থনৈতিক চলক সমূহের ভিড়ের কারণে রাজস্ব নীতির সফলতা হারিয়ে যাওয়াকে বলা হয় রাজস্ব নীতির ব্যর্থতা বা ক্রাউডিং আউট এফেক্ট। এটা আবার আমরা তিন ভাবে ব্যাখ্যা করতে পারি। একটা হলো ফুল ক্রাউডিং আউট এফেক্ট, আর হলো পার্শিয়াল ক্রাউডিং আউট এফেক্ট, জিরো ক্রাউডিং আউট এফেক্ট। ফুল হলো রাজস্ব নীতির সম্পূর্ণ ব্যর্থতা, খ হলো রাজস্ব নীতির আংশিক ব্যর্থতা, তারপরে নাম্বার আমরা দেখতে পাচ্ছি রাজস্ব নীতির শূন্য ব্যর্থতা। এখন এটা কি? যদি রাজস্ব নীতির সম্পূর্ণ ব্যর্থতা বা ফুল ক্রাউডিং আউট এফেক্টটা কখন হয়? যদি সম্প্রসারণমূলক রাজস্ব নীতির দ্বারা জাতীয় আয় মোটেও না বাড়ে। এই মোটেও না বাড়ে তাকে বলা হয়, মানে কি অর্থনীতি কি বলা হয়, সমস্যা রাজস্ব নীতির মধ্যে যে সরকার ব্যয় বৃদ্ধি করার ফলে যে প্রসেসটা আমরা বললাম ব্যয় বৃদ্ধির ফলে, দেখো এখানে আবারও বলি সরকারি ব্যয় বৃদ্ধি বা কমে যাওয়ার ফলে জাতীয় আয় যদি বাড়ে, জাতীয় আয় বাড়লে কি নানা ধরনের চাহিদা বাড়বে, বিনিয়োগ বাড়বে, নানা রকমের হবে। এটা হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে বেসরকারি বিনিয়োগের কারণে দেখা গেল বা নানাবিধ অর্থনৈতিক সামষ্টিক চলকের কারণে তোমার আয় কমে গেল, আয় হলোই না, আয় বাড়লোই না, তখন তাকে বলি আমরা ফুল ক্রাউডিং এফেক্ট। আর আংশিক ব্যর্থতা, রাজস্ব নীতির আংশিক ব্যর্থতা পার্শিয়ালটা হয় কখন? যখন তোমার সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়ার ফলে যদি জাতীয় আয় বৃদ্ধি পায় কিন্তু সেটা খুব অল্প পরিমাণে, যে হারে তুমি সরকারি ব্যয় বৃদ্ধি করছে সেই হারে কি যে হারে জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে, যে হারে জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে, যে হারে তোমার রাজস্ব নীতির বা সরকারি ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আয় বৃদ্ধি সেই অনুপাতে কম হচ্ছে, তখন এটাকে বলা হয় পার্শিয়াল ক্রাউডিং আউট এফেক্ট। এরপরে আমরা চলে যাচ্ছি রাজস্ব নীতির শূন্য ব্যর্থতা, জিরো ক্রাউডিং আউট। এটা কি? যে সামষ্টিক অর্থনৈতিক চলক সমূহের ভিড়ের কারণে রাজস্ব নীতিতে যখন সরকারি ব্যয় বৃদ্ধি বা সম্প্রসারণমূলক রাজস্ব নীতি
প্রয়োগ করা হয় তখন যদি কিছুটা আয় বৃদ্ধি পায়, বা আয় বৃদ্ধি পায়, তখন সেটাকে আমরা বলি জিরো ক্রাউডিং আউট। মানে ওখানে ক্রাউডিং আউট মানে ব্যর্থতাটা, রাজস্ব নীতির ব্যর্থতাটা শূন্য। তাহলে আমরা আর ডিটেলস চিত্রের সাহায্যে আমরা এটা তবু এখানেও দেখি। দেখো, যদি সম্প্রসারণমূলক রাজস্ব নীতির দ্বারা জাতীয় মোটেও না বাড়ে, তখন আমরা বলি ফুল ক্রাউডিং আউট এফেক্ট। যদি সম্প্রসারণমূলক রাজস্ব নীতির দ্বারা জাতীয় যতটুকু বাড়ার কথা তার চেয়ে কম বাড়ে, তাহলে তাকে বলি পার্শিয়াল ক্রাউডিং আউট এফেক্ট। আর অন্যদিকে সম্প্রসারণমূলক রাজস্ব নীতির দ্বারা যদি জাতীয় বৃদ্ধির প্রক্রিয়া বাধাগ্রস্ত না হয়ে আয় বৃদ্ধি পায়, তাহলে বোঝা যাবে যে রাজস্ব নীতি সম্পূর্ণ কার্যকর। এটাকে বলে জিরো ক্রাউডিং আউট এফেক্ট। রাজস্ব নীতির কতটা সফল বা ব্যর্থ হবে সেটা সম্পূর্ণ কিসের উপর নির্ভর করবে? এলএম রেখার আকৃতির উপর। অর্থাৎ দেখো, ফিসকাল বলছি রাষ্ট্র সরকার রাজস্ব সম্প্রসারণ রাজস্ব নীতি প্রয়োগ করছে, কিন্তু এটা ব্যর্থ হবে না সফলতা লাভ করবে, এটা কিন্তু আইএস রেখার উপর ডিপেন্ড করে না। এটা কিসের উপর নির্ভর করে? এলএম রেখার আকৃতির উপর। কিন্তু রাজস্ব নীতির বিভিন্ন ব্যর্থতার চিত্র আমরা সাহায্যে দেখাচ্ছি। চিত্রের মধ্যে ক চিত্রটা হলো জিরো জিরো ক্রাউডিং আউট এফেক্ট, খ চিত্র হলো পার্শিয়াল ক্রাউডিং আউট এফেক্ট, আর খ চিত্র হলো ফুল ক্রাউডিং আউট এফেক্ট। এখন আমরা দেখতে পাচ্ছি যে ক চিত্রে কি দিয়েছে? ও এক্স অক্ষে আই স্তর ও ওয়াই অক্ষে সুদের হার, এবং এখানে রেট অফ ইন্টারেস্ট সুদের হার আর ডট অনুসারে আমরা দেখতে পাচ্ছি ও এক্স অক্ষে এলএম রেখা ও এক্স অক্ষের সমান্তরাল, ও এক্স অক্ষ ভূমি অক্ষের সমান্তরাল। অর্থাৎ কি হয়, এলএম রেখা যখন সমান্তরাল হয় তাহলে আমরা সেখানে কি বলি? সুদের হার আর কমতেছে না, সুদের হার এটা তারল্য ফাঁদ অঞ্চল আমরা বলি, তাই না? তাহলে ক চিত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে জিরো ক্রাউডিং এফেক্টের কথা বলা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা দেখি যে রাজস্ব নীতি দেখো পরিবর্তন হচ্ছে আইএস ডট থেকে আইএস ওয়ান, এবং নতুন ভারসাম্য বিন্দু হলো এ থেকে বি বিন্দু, এবং ভারসাম্য আই হলো ওয়াই ডট, আর সুদের হার হলো আর ডট। কিন্তু রাজস্ব নীতি সম্প্রসারণমূলক রাজস্ব নীতি হওয়ার কারণে আইএস ওয়ান রেখাটা বাঁদিকে স্থানান্তরিত হয়েছে, যেটা নতুন ভারসাম্য বিন্দু হলো বি, এবং সেখান থেকে আমরা টেনে দেখি ওয়াই ওয়ান হলো জাতীয় আয়, এবং পূর্বে ওয়াই ডট ওয়াই ওয়ান জাতীয় আয় বৃদ্ধি পেল, কিন্তু সুদের হার একই অবস্থায় রয়েছে। অর্থাৎ তারল্য ফাঁদ অঞ্চলে এলএম রেখা যখন ভূমি অক্ষের সমান্তরাল হয়, সেই অবস্থায় তোমার যে আয় বৃদ্ধি পায় সেই আয়টাকে আমরা বলি জিরো ক্রাউডিং এফেক্ট। অর্থাৎ দেখো, এখানে সুদের হার একটা নির্দিষ্ট, অথচ ভারসাম্য সম্প্রসারণমূলক রাজস্ব নীতির পরিবর্তনের কারণে, সম্পূর্ণ রাজস্ব নীতির কারণে তোমার নতুন ভারসাম্য আসলে এবং জাতীয় আয় বৃদ্ধি পেল স্বাভাবিক নিয়মে, তাই না? তাহলে আমরা এখন দেখি পরবর্তীতে খ চিত্রে, মানে এটা স্বাভাবিকভাবে জাতীয় আয় বৃদ্ধি পেল, যদিও এটা তারল্য ফাঁদ অঞ্চলে এলএম রেখা কিন্তু এখানে ভূমি অক্ষের সমান্তরাল, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে ক্রাউডিং আউট জিরো, এফেক্টটা জিরো। আর খ চিত্রে তোমার এখানে পার্শিয়াল দেখাচ্ছে, মানে দেখো এলএম রেখা ঊর্ধ্বগামী স্বাভাবিক, এবং আইএস এ বিন্দু ডট এ বিন্দুতে আর ডট সুদের হার ওয়াই ডট আই স্তর। তাহলে এখানে তোমার এখানে তাহলে আর ওয়ান হলো আর ওয়ান সুদের হার বাড়ছে, আইএস ওয়ান নতুন ভারসাম্য হলো বি বিন্দুতে, এবং দেখো এখানে জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে, আবার সুদের হারও বেড়েছে। তাহলে জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে ঠিক আছে, কিন্তু ওয়াই ডট থেকে ওয়াই ওয়ান এর জাতীয় আয়ের পরিমাণটা অনেক কম। যে হারে রাজস্ব নীতিতে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি করা হয়েছে বা সরকারের ব্যয় বৃদ্ধি পেয়েছে, ঠিক সেই হারে জাতীয় আয় বৃদ্ধি পায় না। এর জন্য এই খ চিত্রের এটাকে আমরা বলি আংশিক 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 জাতীয় আয়, আংশিক ক্রাউডিং আউট। তারপরে চলে যাই আমরা গ চিত্রে। গ চিত্রে এলএম রেখা লম্ব অক্ষের সমান্তরাল তথা সম্পূর্ণ অস্থিতিস্থাপক। গ চিত্রে দেখো ও এক্স অক্ষে জাতীয় আয় স্তর এবং সুদের হার, আর এলএম রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়। আর এখানে আমরা সরকার রাজস্ব নীতি প্রয়োগ করেছে, আইএস ডট ছিল পূর্বের ই বিন্দুতে ভারসাম্য ছিল আর ডট সুদের হার। এখন সরকারের
কি চিত্রে দেখো, সম্পূর্ণ এখানে লম্ব অক্ষের সমান্তরাল তথা সম্পূর্ণ অস্থিতিস্থাপক প্রাথমিক সুদের হার আর ডট এবং আই স্কোর ওয়াই ডট। এখন যদি সরকার সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ করে তাহলে আইএস রেখা ডান দিকে স্থানান্তরিত হবে ঠিকই, তবে আই স্তর মোটেও বাড়ে না। এক্ষেত্রে রাজস্ব নীতি কি সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাহলে আমরা কেন কি বলতে বুঝাচ্ছি, ক্রাউডিং আউট এফেক্ট হলো যে ক্রাউডিং বা ক্রাউড হলো জনতা, আর আউট হলো হারিয়ে যাওয়া, মানে কোনো কিছুর ভিড়ে হারিয়ে যাওয়া। ক্রাউড ভিড়, ক্রাউড হলো ভিড়, জনতার ভিড়, কিছু কোনো কিছু ভিড়, আমরা ক্রাউড অঞ্চলটা, ক্রাউডিং আউট হচ্ছে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া। তাহলে আমরা ক্রাউডিং আউট এফেক্ট বললে যে ফিসকাল পলিসি কেন ব্যর্থ বা ফিসকাল পলিসি কোন অবস্থায় ব্যর্থ, এই ক্রাউডিং আউট এফেক্ট যেখানে হয়। অর্থাৎ এখানে তিনটা পলিসি বলা হয়েছে, তিনটা ধরন বলা হয়েছে, তবে ব্যর্থ হয় সাধারণত ফুল ক্রাউডিং আউট এফেক্ট আর পার্শিয়াল ক্রাউডিং আউট এফেক্ট। আর জিরোটাতে আসলে ব্যর্থ হয় না সরকারের প্রয়োগ নীতি, সরকারের রাজস্ব নীতি, সম্প্রসারণমূলক রাজস্ব নীতি। তাহলে এখানে আমাদের মূল বিষয় হলো ক্রাউডিং আউট এবং ফেইলিউর অফ ফিসকাল পলিসির ক্ষেত্রে ক্রাউডিং আউট সম্পর্কে তুমি ধারণাটা দিবা, এবং এটা কোন অর্থনীতিতে প্রযোজ্য, সম্প্রসারণমূলক ফিসকাল পলিসির ক্ষেত্রে প্রযোজ্য। ফিসকাল পলিসির ক্ষেত্রে সরকার যে ব্যয় নীতি, সরকারের ব্যয় ও করের নীতি আছে, এটাকে ফিসকাল পলিসি বলে। আর সম্প্রসারণমূলক রাজস্ব নীতি মানে সরকারের ব্যয় বৃদ্ধি পাওয়াটা, তাই না? সরকার ব্যয় বৃদ্ধি করে যেন একটা দেশের জাতীয় আয় বৃদ্ধি পায় এবং সেখানে উৎপাদন, বিনিয়োগ, কর্মসংস্থান এগুলো বৃদ্ধি পায়। কিন্তু সেটা যদি আশানুরূপ না হয়, বাধাগ্রস্ত হয়, তখন সেটাকে আমরা কি বলি, রাজস্ব নীতির ব্যর্থতা, অর্থাৎ এক কথায় ক্রাউডিং আউট এফেক্ট। এখানে কিন্তু ফিসকাল পলিসি শব্দটা ইউজ করা হয় নাই, তাহলে না জেনে এটা তোমাকে শিখতে হবে। ক্রাউডিং আউট এফেক্ট হলো রাজস্ব নীতির ক্ষেত্রে যখন ব্যর্থ হয়, সম্প্রসারণমূলক রাজস্ব নীতির ক্ষেত্রে যখন এটা ব্যর্থ হয়। তাহলে এখানে আমরা যদি এরকম অবস্থা হয় যে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি কখন ব্যর্থ হয়, এখানে তিন ভাবে ব্যাখ্যা করেছে। একটা হলো জিরো ক্রাউডিং আউট এফেক্ট, একটা পার্শিয়াল ক্রাউডিং আউট এফেক্ট, একটা ফুল ক্রাউডিং আউট এফেক্ট। ফুল বললে আমরা বুঝতে পারি যে সম্প্রসারণমূলক রাজস্ব নীতি সম্পূর্ণ ব্যর্থ, তাই না? ফুল ক্রাউডিং আউট অর্থাৎ তোমার সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়া সত্ত্বেও সামষ্টিক অর্থনীতির বিভিন্ন চলকের কারণে, যেমন এখানে বেসরকারি বিনিয়োগের কথা বলেছি আমরা, এই বেসরকারি বিনিয়োগের ফলে দেখা যাচ্ছে যে অর্থনীতিতে আয় তেমন ভাবে মানে অর্থনীতি আয়টা বৃদ্ধি পেল না, তখন কি এটা সম্পূর্ণই ব্যর্থ। সরকারের যে নীতি বা সরকারের যে ব্যয় বৃদ্ধির যে পলিসিটা, এই পলিসিটা সঠিক হলো না, এখানে সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল, এর জন্য এটার নাম ফুল ক্রাউডিং আউট। তাহলে চিত্রের মধ্যে এটা কিন্তু লম্ব অক্ষে সমান্তরাল হয় এলএম রেখায় ক্ষেত্রে। তারপর যদি আমরা রাজস্ব নীতির আংশিক পরিবর্তন, এটা স্বাভাবিক চাহিদা, এলএম আইএস এবং এলএম রেখা, কিন্তু সেখানে আয় বৃদ্ধির পরিমাণটা, সরকার যে হারে ব্যয় বৃদ্ধি করে আয় বৃদ্ধি তার চেয়ে কম হারে হয়, কম পরিমাণে হয়, তখন এটাকে আমরা বলি পার্শিয়াল ক্রাউডিং আউট এফেক্ট। আর রাজস্ব নীতির শূন্যতা বলতে, যেখানে জিরো ক্রাউডিং আউট এফেক্ট হলো, বলা হচ্ছে যে এখানে কোনো ব্যর্থতা শূন্য, মানে ক্রাউডিং এফেক্টটা মানে সরকারের রাজস্ব নীতির ব্যর্থতাটা শূন্য, অর্থাৎ এই ক্ষেত্রে সরকার যে সরকারি সম্প্রসারণ রাজস্ব নীতি ফলে আয় যথাযথভাবে বৃদ্ধি পাচ্ছে। এই তিনটা পয়েন্ট এবং চিত্রের সাহায্যে শর্ট কোশ্চেন হলে চিত্রের সাহায্যে ব্যাখ্যা দিতে হবে। তাহলে আমরা এখানে আজকের আমাদের বিষয়বস্তু তোমরা বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, বুঝতে পেরেছো। তাহলে এখন দেখো আমরা তাহলে মূল কি পড়ালাম এতক্ষণ ধরে, এই বিষয়টা যদি আরেকবার একটু বলি, যে তাহলে আমাদের এক্ষেত্রে আজকের যে টপিক ছিল সেই টপিকটা হলো যে আমরা কন্টেন্ট থেকে বুঝতে পারবো। এখানে একটু বলে দিই যে ফিসকাল পলিসি আর মনিটারি পলিসি কিন্তু এখানে মূল বিষয়। ফিসকাল পলিসি হলে সরকারের ব্যয় বৃদ্ধি ও কর, সরকারের ব্যয় বৃদ্ধি বা হ্রাস, কর হ্রাস, হার কমানো, দুটোই। তাহলে এইটার পরিবর্তনে আমাদের যে আইএসএলএম মডেল কিংবা জেনারেল ইকুইলিব্রিয়ামের মধ্যে কি পরিবর্তন হয়, অর্থাৎ এলএম এবং আইএস এর যে ভারসাম্য বিন্দু, এটা হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট, এটার যে পরিবর্তনের ফলে ধরো আইএস রেখার পরিবর্তনে কেমন হলো, এলএম রেখার পরিবর্তনে কেমন হলো, অর্থাৎ ফিসকাল পলিসির পরিবর্তনে আইএস রেখা কেমন হলো, এলএম রেখা কেমন হলো,
এই ভারসাম্য বিন্দুটার কি পরিবর্তন হলো, এগুলো এখানে মূল টার্গেটের কথা, এখানে মূল বিষয়। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে কিন্তু বেশ কোশ্চেন আসে, যার জন্য এটা তোমাকে খুব ভালো মতো এটা পড়তে হবে। ইন হোয়াট ইজ, আবার বলেছে দেখো এখানে মনিটারি পলিসি, এটাও এক্সপানশন মনিটারি পলিসি, একটা হলো কন্ট্রাকশন মনিটারি পলিসি। আর এখানে দুটো বিষয় তুমি 2, 4 আমরা দেখি যে এখানে বলছে যে কোন সিচুয়েশনে রাজস্ব নীতিটা ব্যর্থ হয়। ধরো আয় বাড়াতে পারে না বা সুদের হার বাড়াতে পারে না। আরেকটা বলেছে কোন সিচুয়েশনে মনিটারি পলিসি ব্যর্থ হয়, সেখানে চেঞ্জ রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হয় না, কিংবা লেভেল অফ ইনকাম চেঞ্জ হয় না। এটা একটা। আরেকটা দেখো তোমরা এখানে মানি সাপ্লাই, মানে মানিটারি পলিসিটাই মূলত মানি সাপ্লাই দিয়ে বোঝানো হয়েছে, ওটা দিলেও তোমাদের হবে। এক্সপানশন মনিটারি পলিসি বৃদ্ধি, আবার এক্সপানশন মনিটারি পলিসি কিন্তু আইএস, সরি, অর্থের যোগানের বৃদ্ধি, আর কন্ট্রাকশন মনিটারি পলিসি হলো অর্থের যোগানে কম। তাহলে এখানে দেখো মানি সাপ্লাই যদি চেঞ্জটা বলে, এটা আসলে এটাই, অর্থের যোগান বৃদ্ধি পেলে এলএম রেখা উপরে স্থানান্তর বা বাইরে স্থানান্তর, আর কমে গেলে নিচে স্থান, এইভাবে জেনারেল ইকুইলিব্রিয়াম, এ থেকে বি বিন্দুতে নতুন ভারসাম্য হয়, এটাই। আবার স্পেকুলেটিভ ডিমান্ড ফর মানি, আর কি ফটকা চাহিদার পরিবর্তন হলে সেখানে জেনারেল ইকুইলিব্রিয়াম, যে পূর্বে যেটা ছিল এই বিন্দুতে সেটা চেঞ্জ হয়ে বি বিন্দুতে চলে গেল। আবার দেখো এখানে আরেকটা বিষয় রয়েছে, এটা শুধুমাত্র মানি সাপ্লাই বা মানিটারি পলিসির কথাও যেমন বলেছে, সেখানে আবার আলাদা করে এই ধরনের প্রশ্ন আসতে পারে যে যখন মানি সাপ্লাই বৃদ্ধি পায় আর হ্রাস পেলে অন্যটা হবে, তখন কি হবে, চেঞ্জ অফ রেট অফ ইন্টারেস্ট হবে কিনা। তাহলে সেখানেও তুমি মানি সাপ্লাই পরিবর্তন করে বৃদ্ধি করে ডান ডান দিকে স্থানান্তরে করে তুমি এটা দেখাবা যে আয় বৃদ্ধি পেলো, তাই না? আবার তুমি মানি সাপ্লাই কমে গেলে আয় কমে গেল, এটা দেখাবো। এইভাবে আমরা আজকে যে ক্লাস নিলাম, তোমরা দেখো প্রত্যেকটা বিষয়ে দেখো চিত্রগুলো খেয়াল করো, বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করবা কেনসিও চরম পদ্ধতি একটা, যেটাকে তারলোফাত, সেখানে সব জায়গায় এটা আছে কমন, যে কেনসিও চরম পদ্ধতি আর ক্লাসিক্যাল চরম পদ্ধতি। কেনসের বেলায় ভূমি অক্ষের সমান্তরাল হয় এলএম রেখা, আর চরম এর তোমার আর্থিক নীতির ক্ষেত্রে সেটা, মানে ফিসকাল পলিসির ক্ষেত্রে দেখবা তুমি কেইন্সের চরম পদ্ধতি হলো এটা ভূমি অক্ষের সমান্তরাল হবে এলএম রেখা, আর এলএম ক্লাসিক্যালটা হবে লম্ব অক্ষের সমান্তরাল, ঠিক সেম। মনিটারি পলিসিতে গেলে তুমি যদি দেখো যে ব্যর্থতার একটা বিষয় দেখায়, সেখানেও কেইন্সের পদ্ধতিতে তোমার আইএস আইএস রেখা, মানে এখানে চরম পদ্ধতিতে, যেটা চরম ক্লাসিক্যাল তত্ত্বে আইএস রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়, এবং আইএস রেখা লম্ব অক্ষের সমান্তরাল হলে এগুলো ব্যর্থ হবে। এগুলো এই ক্ষেত্রে তোমরা ভালো করে একটু খেয়াল করবা, তাহলে দেখবে সব প্রশ্নের আনসার তোমরা ঠিক মতো দিতে পারবা। তাহলে এটা অনেক চেঞ্জিং মানি সাপ্লাই জেনারেল ইকুইলিব্রিয়াম ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, যে এ থেকে বি বিন্দুতে মানে বৃদ্ধি করলে এলএম রেখা ডান দিকে স্থানান্তর হয়, আর কমে গেলে এলএম রেখা বাঁ দিকে স্থানান্তর হয়, এটা একটা খেয়াল রাখবা। আর খেয়াল রাখতে হবে তোমাদের এই জিনিসটা, দেখো এখানে মানি সাপ্লাই কখন কোনো ভূমিকা রাখতে পারবে না। দেখো তারলোফাত অঞ্চল যখন হয়, আইএস রেখা এই বিন্দু ভারসাম্য হলো, কিন্তু এলএম এর দেখো পরিবর্তন হওয়া সত্ত্বেও আইএস রেখার সাথে তাদের কোনো ভারসাম্য হলো না। অর্থাৎ এখানে আইএস করো সুদের হারে কোনো পরিবর্তন, এটা একটা ব্যতিক্রম চিত্র, এটা একটা ব্যতিক্রম প্রশ্ন, এটা ভালো করে করবা। আর সবাইকে ক্লাস টেস্টের কোশ্চেন হোমওয়ার্ক দিয়েছিলাম তোমাদেরকে আমি, তোমরা সবাই হোমওয়ার্কটা ঠিক মতো করবা, হোমওয়ার্ক গুলো আমাকে দেখাবা। হোমওয়ার্ক মানে ম্যাথমেটিক্যাল কি কোশ্চেন এন্ড সলিউশন, প্রবলেমস, যেটা প্রবলেমস আমি তোমাদেরকে করিয়েছিলাম, এবং সেক্ষেত্রে তোমরা যদি এই প্রবলেমসটা বইয়ের হেল্প নিয়েও করো, তোমরা যদি দেখো যে জি একটা মান দেওয়া আছে 200, পরবর্তীতে জি যদি বৃদ্ধি পায়, সরকারি ব্যয় বৃদ্ধি পেলো 200 থেকে 300, তখন কেমন হবে? আবার ধরো অর্থের যোগান এম দেওয়া আছে 100, পরবর্তীতে বলা হলো অর্থের যোগান বৃদ্ধি পেল 200, তখন কেমন হবে? তোমরা এটা খেয়াল করবা। তখন তোমরা প্রবলেমস গুলো সবাই SW করবা, দরকার হলে 2-3টা করে ম্যাথমেটিক্যাল সলিউশন কোশ্চেন এগুলো করবা, কারণ তোমাদের সামনে নিশ্চয়ই সিলেবাস শেষ হয়ে যাবে, তখন তোমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে। আর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, ওটা একটু দেখে আসবা সবাই ক্লাসে।